আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সকলের এখন আগ্রহের দিক হচ্ছে ডাকসু নির্বাচন, এমনকি জাতীয় নির্বাচনের চেয়েও অনেক বেশি তাপমাত্রা ডাকসু নির্বাচনের। অনেকে এটা বলা শুরু করেছেন যে আর সকল ইস্যু কেন ধামাচাপা পড়ে গেল এই ডাকসু নির্বাচনের কারণে। ডাকসু নির্বাচন এতটা গুরুত্বপূর্ণ কেন, এটাও অনেকের এখন প্রশ্ন। সে যাই হোক, ডাকসু বাংলাদেশের জাতীয় নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ কিনা সেই প্রশ্নের উত্তর আজকে খুঁজব না। আজকে আমরা ডাকসু নির্বাচনের দিকে যাচ্ছি। আসলে ডাকসু নির্বাচন নিয়ে হচ্ছেটা কি? বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রতি মুহূর্তে ডাকসু নির্বাচন কেন্দ্রিক আমরা যে লাইভ দেখতে পাচ্ছি, তাতেও বুঝতে পারছি যে মিডিয়াগুলো এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে এবং বাস্তবেই ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কোনো সন্দেহ নেই। সেই ডাকসু নির্বাচন নিয়ে এখন কি হচ্ছে, যদি এক কথায় বলি, ডাকসু নির্বাচন নিয়ে বড় ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে। এই নির্বাচন যে কোনো মূল্যে প্রতিহত করার জন্য, বাতিল করার জন্য, এই নির্বাচন যেন না হয় তার জন্য একটা বড় গ্রুপ ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কারা করছে? এই ষড়যন্ত্র তারা করছে যাদেরকে এক রাতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বের করে দেওয়া হয়েছে। সেই চিহ্নিত সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন প্রবেশ করতে পারছে না ঠিকই, কিন্তু তারা কলকাঠি নাড়ছে, কারণ তাদের ছায়া সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রয়ে গেছে এবং তাদের একটা বড় অংশ ভোটারও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভোটার সংখ্যা 41,000 সামথিং, এবং তার মধ্যে সেই অংশটা রয়ে গেছে। যদি তাদের বিরুদ্ধে তেমন কোনো হামলা বা বড় ধরনের অকারেন্স বা কোনো অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ না পাওয়া যায়, তাহলে আর তাদের তো ছাত্রত্ব বাতিল বা তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণাও করা যাচ্ছে না, তাদেরকে ভোটার তালিকা থেকেও বাদ দেওয়া যাচ্ছে না। যদি শেষ মুহূর্ত পর্যন্ত এরকম তালিকার ভিতরে এমন কাউকে পাওয়া যায় যারা জুলাই অভ্যুত্থানে, যারা কোনো ধরনের সংঘর্ষে কিংবা ছাত্র হত্যা কিংবা ছাত্রদের মারপিটের মধ্যে অংশ নিয়েছিল, অর্থাৎ আওয়ামী ফ্যাসিবাদের এই কার্যক্রমে অংশ নিয়েছিল, এমন প্রমাণ পাওয়া গেলে তাদের অবশ্যই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে। কিন্তু ষড়যন্ত্র যারা করছে তারা আসলে কি চাইছে? তারা এক বাক্যেই বলছি, তারা চাইছে ডাকসু নির্বাচনটা না হোক। কারণ ইতিমধ্যে বোঝা গেছে যে ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে কোনো একটি রাজনৈতিক ছাত্র সংগঠন, এবং এই ছাত্র সংগঠনটিকে প্রতিহত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ডানপন্থী বামপন্থী রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ ছিল এতকাল। এমনকি সারা দেশেও বিএনপি জামাত ঐক্যবদ্ধ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাত্রলীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে এই ছাত্র সংগঠনটি তথা ছাত্র শিবিরকে প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং ছাত্র শিবিরকে প্রতিহত করার জন্য তারা 90-এর একটা সামাজিক আন্দোলনের ধোঁয়া তুলেছিল। 90-এর একটি সামাজিক দলিল ছিল, তাদের চুক্তিপত্র ছিল, যে চুক্তিপত্রে শিবিরকে কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে দেওয়া হবে না মর্মে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চিন্তা করতে পারেন, 90 সালে এরকম একটি সিদ্ধান্ত হয়েছিল। সেখানে কি শিবিরের নাম ধরে বলা ছিল যে শিবির রাজনীতি করতে পারবে না? না, ক্যাটাগরি অনুযায়ী বলা ছিল। 90 সালের সেই সামাজিক চুক্তিটি আজকে সবচেয়ে বেশি উচ্চারণ করছে কারা? বাম দলেরা। মেঘ মোল্লার প্রত্যেক কথায় কথায় এই 90-এর চুক্তির কথা তুলে ধরেন। আমার প্রশ্ন হচ্ছে, 90-এর এই চুক্তি যদি তারা এতটাই শ্রদ্ধাশীল হয়ে থাকেন, তাহলে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো অপকর্ম কিভাবে করলো? গণরুম কালচার কিভাবে তৈরি করলো? টর্চার সেল কিভাবে তৈরি করলো? সাধারণ শিক্ষার্থীদেরকে পাইকারি দরে মিছিলে নিতে বাধ্য করলো কিভাবে? 90-এর সামাজিক চুক্তিতে কি এগুলো লেখা ছিল যে শিবির কিছুই করতে পারবে না, কোনো রাজনীতি করতে পারবে না, কোরআনের দাওয়াত দিতে পারবে না, মানুষকে ইসলামের পথে ডাকতে পারবে না, তারা শান্তিপূর্ণ মিছিল করতে পারবে না, কিন্তু ছাত্রলীগ যা খুশি তাই করতে পারবে? এটা কি 90-এর সামাজিক চুক্তিতে লেখা ছিল? যদি না থাকে, তাহলে 90-এর সামাজিক চুক্তি বহাল থাকা অবস্থায় ছাত্রলীগ এত কিছু কিভাবে করেছে? এবং তখন মেঘমাল্লারা কেন 90-এর সামাজিক চুক্তির
প্রশ্ন তোলেননি। ডাল মে কুচ কালা হ্যায়। কারণ আমরা বরাবরই দেখেছি বিভিন্ন ইস্যুতে বামেরা সরকার বিরোধী কিছু প্রসেশন বা কুসুম কুসুম প্রতিবাদ করলেও বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রলীগ তথা আওয়ামী লীগের ইস্যুগুলোর সঙ্গে একমত হতেন, এবং সেই বামরাই এবার সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রতিহত করার জন্য। তারা তাদের এই জোটের এই পরিষদের নাম দিয়েছে হচ্ছে প্রতিরোধ পর্ষদ, অর্থাৎ তারা ডিক্লারই দিয়ে দিয়েছে তারা এই নির্বাচন প্রতিরোধ করবে। এই বাম পর্ষদ, প্রতিরোধ পর্ষদ যে শেখ হাসিনার সম্পূর্ণ ডিজাইন একটা পর্ষদ, তার প্রমাণ হচ্ছে এই দলের ভিপি প্রার্থী হয়েছেন শামসুন নাহার হলে যিনি ভিপি ছিলেন, সে নেত্রী নাম হচ্ছে শেখ তাসনিম আফরোজ ইমি। শেখ তাসনিম আফরোজ ইমি, শুরুতেই শেখ আছে আলহামদুলিল্লাহ, তারপর আবার তাসনিম আফরোজ ইমি। তিনি এর আগে যখন ভিপি হয়েছিলেন, একটা হলের ভিপি, শামসুন নাহার হলের ভিপি, মহিলা হলের ভিপি হয়ে, যখন নূর ছিল, গণ অধিকার পরিষদের নূর ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের ভিপি, সেই সময় সে তার সাথে ডিবেট করে, প্রকাশ্যে ডিবেট করে, টেলিভিশনের টকশোতে ডিবেট করে, কি নিয়ে? শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য করার জন্য, ডাকসু সদস্য করার জন্য। শেখ হাসিনার এইরকম খয়ের খা নেত্রীকে এবার মেঘমাল্লার বসু বামপন্থীরা তাদের ভিপি পদে নিয়ে এসেছে। এটা কি তারা এনেছে নাকি শেখ হাসিনার নির্দেশ আনা হয়েছে? এটা কি জাতির বুঝতে বাকি আছে? এই ইমির ফেসবুক, তার ছবি, তার চলাফেরা সব কিছু ছাত্রলীগের সঙ্গে তথা সেই হেলমেট লীগ, সেই ফ্যাসিবাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার বিভিন্ন কার্যক্রমের সঙ্গে এদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এরপরও তাকে ভিপি পদ থেকে আনফিট করা যাচ্ছে না বা তাকে সরানো যাচ্ছে না। এমনকি সাংবাদিকরা এই প্রশ্নটা তুলবে বলে মেঘমল্লার কোনো প্রশ্ন সাংবাদিকদের করতে দিচ্ছে না, বরং সাংবাদিকদেরকে বলছে যে 2023 সাল পর্যন্ত যারা আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে ছিল সে সাংবাদিকরা এখন এই ইস্যুটাকে কেন সামনে আনছে? সাংবাদিকরা ইস্যুটাকে সামনে আনছে নাকি জনগণ এটাকে সামনে এনেছে? ইমির এই ঘটনা কি সাংবাদিকরা সামনে এনেছে নাকি পাবলিক প্রোফাইলগুলো থেকে এসেছে, সামাজিক যোগাযোগ সাইটে এসেছে? মেঘমল্লার হয়তো সেটাও জানেন না। ইমির সেদিনকার ভূমিকা কে ভুলে গেছে? শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়ার যে লড়াইটা তিনি করেছিলেন, কেন? কারণ তার মতে তার হলে সুষ্ঠু ভোট হয়েছিল, কারণ তিনি ভিপি হয়েছিলেন, তাই তিনি দাবি করেছেন সেখানে সুষ্ঠু ভোট হয়েছিল। কোন পাগলে বিশ্বাস করবে যে শেখ হাসিনার আমলে একটা হলে সুষ্ঠু ভোট হয়েছিল? ইমিকে, শেখ তাসনিম ইমিকে চেনার পরে তাকে কারা ভোট দিয়েছে? শামসুন নাহার হলে যারা ছাত্র শিবিরপন্থী বা ছাত্রদলপন্থী তারা কি ইমিকে ভোট দিয়েছে? বিএনপি জামাতপন্থী যারা তারা কি ইমিকে ভোট দিয়েছে? নিঃসন্দেহে না। তাহলে সুষ্ঠু ভোটের দাবি আপনি কিভাবে করেন? কিন্তু সেটা দাবি করে শেখ হাসিনাকে তৈল মর্দনের মাধ্যমে তিনি তার রাজনীতিতে অভিষেকটা করিয়ে নিলেন, এবং তার উপহার স্বরূপ আজকে তিনি বাম দলের ভিপি হিসেবে মনোনয়ন পেলেন, ফরম তুললেন। এই যে কেওয়াস তারা তৈরি করলেন, আজকে সে এই ভিপি পদে লড়াই করবেন। তারা প্রতিরোধ পর্ষদ নাম দিয়ে এই ডাকসু নির্বাচনকে প্রতিহত করার সব ধরনের ব্যবস্থাও নিলেন। আগামী দিনে আপনারা দেখবেন একটার পর একটা অকারেন্স ঘটছে, কেওয়াস তৈরি হচ্ছে। শেষ পর্যন্ত হয়তো ভাইস চ্যান্সেলরকে ঘোষণা দিতে হতে পারে, কারণ ভাইস চ্যান্সেলর সেই ডক্টর ইউনূসের মতো অত্যন্ত ভদ্রলোক মানুষ। কতটা ভদ্রলোক আরেকটা উদাহরণ দেই। ছাত্র দলের কমিটি প্যানেল ঘোষণা করার মতো সুযোগ হয় নাই, তারা কমিটি রেডি করতে পারে নাই। কারণ হচ্ছে তাদের কমিটি আসে লন্ডন থেকে ফোনের মাধ্যমে। একদিকে তারা বলছে লেজুর ভিত্তি
ছাত্র সংগঠন বা রাজনীতি বন্ধ করতে হবে, অন্যদিকে তারা লেজুর হয়ে, বিএনপির লেজুর হয়ে, তাদের মুরব্বী হচ্ছেন, অভিভাবক হচ্ছেন তারেক রহমান, তার নির্দেশেই তাদের কমিটি ঘোষণা হবে। এরকম সরাসরি কন্ট্রাস্ট, বৈসাদৃশ্যপূর্ণ দৃশ্য আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনে দেখতে পাচ্ছি। এটা খুবই দুঃখজনক। ঢাকা ইউনিভার্সিটির এই নির্বাচন নিয়ে, ডাকসু নির্বাচন নিয়ে আরো একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ছাত্রদল কমিটি দিতে না পারার কারণে তাদেরকে সময় বৃদ্ধি করা, যেটা প্রশাসন অত্যন্ত অন্যায়ভাবে করেছে। তাদের এটা করা উচিত হয়নি। একই সাথে আরেকটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে বাম ঘরানার ছাত্র সংগঠনগুলোকে এতটা গুরুত্ব দেওয়া হয় কেন? অনেকের মনে এটা প্রশ্ন যে এদের সংখ্যা কত, এদের লোকজন কতজন আছে, এদের ভক্ত কতজন আছে, সমর্থক কতজন আছে, তারপরও মিডিয়া বা প্রিফারেন্স এত কেন তারা পাচ্ছে? একটা রহস্য বলি, মিডিয়াগুলো আসলে বামদের দখলে, এ কারণে মিডিয়ার আগ্রহটা বামদের প্রতি বেশি। দ্বিতীয়ত হচ্ছে, এই জুলাই অভ্যুত্থানে বাম ছাত্র সংগঠনগুলো কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। অতীতে যাই কিছু তারা করুক, কিন্তু যুদ্ধের সময়, লড়াইয়ের সময় তারা কিন্তু বামপন্থীদের পক্ষে, বামপন্থীরা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। এখন তার কয়েকজন লোক কি বা এমন অবদান রেখেছে এই লড়াইয়ে, এই প্রশ্নটা অনেকের আসতে পারে। তাদের সবচেয়ে বড় অবদানটা কি জানেন? এই বামরা শেখ হাসিনা বিরোধী, কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় শেখ হাসিনা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। সে প্রত্যেকবার যেভাবে প্রত্যেকটা সরকার বিরোধী আন্দোলনকে জামাত বিএনপির উপর চাপিয়ে দেয় এবং মোটামুটি তাদেরকে যেন তেনভাবে দমন করে শেষ পর্যন্ত মিডিয়ার কাছে বাহবা পায়, এবার ঠিক সেই কাজটা সে করতে পারেনি, শুধুমাত্র বামরা এই আন্দোলনের সঙ্গে থাকায়। এই বাম রাজনৈতিক সংগঠনগুলো জুলাই মুভমেন্টের সঙ্গে থাকায় এই আন্দোলনকে জামাত বিএনপির আন্দোলন বলে প্রচারণা চালিয়েও শেখ হাসিনা হালে পানি পায়নি। সবচেয়ে বড় উপকারটা করেছে বাম ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো, এইটাই যে তারা এখানে থাকায় এই আন্দোলনটা সর্বদলীয় আন্দোলনের রূপ নিয়েছে, সকলের আন্দোলনের রূপ নিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের রূপ নিতে পেরেছে। শুধু এইটুকু অবদানের কারণে এখনো তাদেরকে সহ্য করতে হচ্ছে। কিন্তু সেই আন্দোলনের পর তারা যদি আবার সেই শেখ হাসিনাপন্থী আন্দোলন করেন, শেখ হাসিনার নির্বাচিত নারী নেত্রীকে তাদের ভিপি করেন, তাহলে জুলাই আন্দোলনে তাদের যে অবদান সেইটুকু ভুলে যেতে, অস্বীকার করতে ছাত্র জনতা বাধ্য হবে। তাই ছাত্র ইউনিয়ন, বাম ছাত্র সংগঠনগুলোর প্রতি, এই প্রতিরোধ পর্ষদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা দয়া করে হাসিনাপন্থী, আওয়ামীপন্থী রাজনীতি পরিহার করে হাসিনা নির্বাচিত নেত্রীকে, ভিপি প্রার্থীকে বাদ দিয়ে অন্য কোনো প্রার্থীকে সামনে নিয়ে আসেন। এমনকি মেঘমল্লার বসুও যদি ভিপি পদে মনোনীত হতো, আমার কোনো আপত্তি ছিল না। আমি আরেক পোস্টে বলেছি যে মেঘমল্লারকে অনেক কারণেই আমার পছন্দ হয়। কেন পছন্দ হয়? সে অন্যায় করার পর আবার সরি বলতে পারে। এই সরি বলতে পারার গুণ অনেকের থাকে না। মেঘমল্লার যদি এই ক্ষেত্রেও সরি বলে ভুলটাকে সংশোধন করে নিতে পারেন, আমি আশা করি অন্তত এখন যে কয়টা ভোট তারা পেতেন তার চেয়ে বেশি ভোট তারা পাবেন ডাকসু নির্বাচনে। কারণ মানুষ কোনোভাবেই হাসিনাপন্থী, আওয়ামীপন্থী নেত্রীকে ভোট দেবে না। আল্লাহ হাফেজ।